আজ 11 তারিখ বুধবার। জানাবো আজকের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। বৈধ ভোটাররা বিচার পাবে, সুপ্রিম কোর্টে আস্থা রেখে 5 দিন পর ধর্মতলার ধর্ণা তুললেন মমতা। 14 মার্চের মধ্যেই প্রতিটি ভোট কেন্দ্রে রুট মার্চ করাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে, রাজ্যকে নির্দেশ কমিশনের। টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদের কাউকে কিনতে চেষ্টা হলে নজর রাখবো, ধর্ণার শেষে হুঁশিয়ারি দিলেন মমতা। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ডেকে নিয়ে খুন, মাধ্যমিক পরীক্ষার্থী ভাইকে মুর্শিদাবাদে গ্রেফতার খুড়তুতো দাদা। শুভেন্দুর জেলাতেও বিজেপির পরিবর্তন যাত্রায় ফাঁকা চেয়ার, এলেন না প্রধান অতিথি ওড়িশার মুখ্যমন্ত্রী। এসআইয়ের আবহে মালদায় উদ্ধার গুচ্ছ গুচ্ছ আধার প্যান, সরকারি আধিকারিকদের ভূমিকায় প্রশ্ন। কার্টুন দেখানোর অছিলায় স্কুলের ছাদে ছাত্রীকে যৌন নির্যাতন, অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ। বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার, সংকট মেটাতে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে 5,000 টন ডিজেল। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সংশয়, মাটির তলা পরীক্ষা করে দেখতে চায় এসপিজি, ব্রিগেডে খুলে ফেলতে হচ্ছে বাধা মঞ্চ। 2021 সালের ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকায় কারা ওসি ছিলেন, ডিজির কাছে তালিকা চাইল নির্বাচন কমিশন। রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা, নদিয়ায় গ্রেফতার আফগান নাগরিক। সেনা বলছে ওদের ডুবিয়ে মরতে দারুণ মজা, ইরানের রণতরী ধ্বংস নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প। শুভেন্দুর সভার পর শুদ্ধকরণ, হলদিবাড়িতে ঝাড়ু আর গোবর জল নিয়ে মাঠে নামল তৃণমূল। এসআইআর ভয় ধরিয়েছিল, স্বস্তি দিল সিএএ, ভারতের নাগরিকত্ব পেলেন 5 বাংলাদেশি। হলদিবাড়িতে তৃণমূলের বাইক মিছিলে বিপত্তি, দুর্ঘটনায় জখম বিধায়ক পরেশ অধিকারী। অসংখ্য পরকীয়া, বিছানায় অন্য মহিলার সঙ্গে ধরা পড়ে কেরলের মন্ত্রী বললেন, ভালোবাসা অপরাধ নয়। এত গুলি করব, গুনে শেষ করতে পারবি না, ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকি, চাঞ্চল্য। ওনার উপর অবিচার করা হয়েছে, ধর্নার পর সোজা সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে পৌঁছলেন মমতা। মোদির একটি ফোনই থামাতে পারে ইরান ইসরায়েল সংঘাত, দাবি আরবের প্রথম রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জার। কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পরে সিদ্ধান্ত, বিধানসভা ভোটেও গুরু দায়িত্ব সুব্রত গুপ্তকে। এবার থেকে 1000 কেজি বোমা বহনক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, হামলা আরো জোরালো করার হুঁশিয়ার ইরানের। বিয়ের জন্য চাপ দিচ্ছিল পরিবার, ন্যাড়া হয়ে প্রতিবাদ তরুণীর, ভাইরাল নারীর অধিকার গর্জে ওঠা ভিডিও। অনলাইনে কঙ্কাল ব্যবসা, ঢাকা থেকে উদ্ধার 47টি খুলি, গ্রেফতার 4। চাষিদের থেকে সরাসরি আলু কিনবে রাজ্য, বেসরকারি হিমঘরে মালিকদের সহজ শর্তে ঋণ। এসআইআর এর নামে গণতন্ত্রকে হত্যা, মমতার ধর্ণা মঞ্চে রাজবংশী ভাষায় কমিশনকে তোপ স্বপ্না বর্মনের। রোগী দেখতে অস্বীকার করায় হাতাহাতি, চিকিৎসক ও কাউন্সিলরের মধ্যে উত্তপ্ত এই গ্রাম। ভোটের সময় জেল থেকে আসামিরা পালিয়ে যায়, মুখ্য সচিবকে খোঁজ খবর নিতে বললেন জ্ঞানেশ কুমার। বাংলার বুথে বুথে এবার কড়া নজরদারি এবং বাড়তি সুবিধা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যে ভোট প্রস্তুতি খতিয়ে দেখে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করাই কমিশনের একমাত্র লক্ষ্য এবং নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকদের কোনো গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণতন্ত্রের এই উৎসবে বাংলার মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে তিনি জানান, এ রাজ্যে ভোটের হার সবসময় আশাব্যঞ্জক থাকে। এবারের নির্বাচনে রাজ্যে 80,000-এর বেশি পোলিং স্টেশন থাকছে, যার প্রতিটিতেই থাকবে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। ভোটারদের সুবিধার্থে প্রতিটি বুথে সর্বোচ্চ 1200 জন ভোটার নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও ইভিএম মেশিনে এবার প্রার্থীর নামের পাশাপাশি থাকবে রঙিন ছবি। ভোটারদের জন্য বুথগুলোতে থাকছে বিশেষ কিছু সুবিধা ও কড়াকড়ি। প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার এবং তা পরিচালনার জন্য ভলান্টিয়ার মোতায়েন থাকবে। প্রতিটি বুথে পানীয় জল ও ভোটার সহায়তা কেন্দ্র রাখা হবে। নিরাপত্তার স্বার্থে বুথের ভেতর মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, তবে বাইরে ফোন রাখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। ভোটাররা বাড়ি বসেই পেয়ে যাবেন ইনফরমেশন স্লিপ এবং ইসিআইনিট অ্যাপের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা যাবে। যুব ভোটারদের উৎসাহিত করতে কলেজগুলোতে বিশেষ প্রচার চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া ভোটের স্বচ্ছতা বজায় রাখতে পোলিং অফিসাররা প্রতি 2 ঘন্টা অন্তর
ভোটের হার জানাবেন। এমনকি ভোট গণনার 7 দিনের মধ্যে কোনো প্রার্থী চাইলে ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন। রাজ্যে কত দফায় ভোট হবে তা সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা, নদিয়ায় গ্রেফতার আফগান নাগরিক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ চলছে, এরই মধ্যে এবার বাংলা থেকে গ্রেফতার হলো এক আফগান নাগরিক। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আল জাহি মুসাফার। তার বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে। কি কারণে ওই ব্যক্তি এদেশে এসেছিলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুলিশ এবং বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নদিয়ার ফতেপুর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ওই ব্যক্তি এদেশে ঢুকেছিলেন। টহলরত বিএসএফ জওয়ানদের নজরে আসে ওই ঘটনা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে পাকড়াও করা হয়। ওই ব্যক্তির থেকে ভারতে আসার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, মেলেনি বাংলাদেশের কোনো কাগজপত্র। কি কারণে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ওই ব্যক্তি ভারতে এসেছিলেন? আফগানিস্তান থেকে ঘুরপথে বাংলাদেশ হয়ে কেন বাংলায় ঢোকা, সেই প্রশ্ন উঠছে। বিএসএফ রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হাসখালী থানার পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। মঙ্গলবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। কি উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। তাকে এভাবে সীমান্ত পেরোতে কেউ সাহায্য করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তার থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে খবর। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে আরও জেরা করা হবে বলে খবর। সুপ্রিম স্বস্তিতে কি ইতি ধর্নায়? ধর্মতলার মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে জয় দেখছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় নাম উধাও এবং এসআইআর হয়রানির প্রতিবাদে গত 6 তারিখ থেকে কলকাতার ধর্মতলায় যে দীর্ঘ ধর্ণা কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার সাময়িকভাবে তা প্রত্যাহারের ঘোষণা করলেন তিনি। সুপ্রিম কোর্টের ইতিবাচক বার্তায় আস্থা রেখেই রাজপথের আন্দোলন থেকে আপাতত বিরতি নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানির পর ধর্ণা মঞ্চ থেকে আমজনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আদালত স্পষ্ট করেছে যে ভোটের আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতেই মামলাটি থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আদালত জানিয়েছে, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারোর নাম বেআইনিভাবে বাদ গিয়ে থাকে তবে তারা বিষয়টি স্পেশাল কেস হিসেবে দেখবে। আন্দোলন প্রত্যাহার করলেও সুর নরম করেননি মুখ্যমন্ত্রী। রান্নায় গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে নির্বাচন কমিশনের ভূমিকা, প্রতিটি ইস্যুতেই কেন্দ্রকে নিশানা করেন তিনি। তার অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে এবং 15 দিনের কাজ শেষ করতে 3 থেকে 4 মাস সময় নিচ্ছে। তিনি দাবি করেন, ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার যে বন্ধ দরজা তৈরি করা হয়েছিল সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তা খুলতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, আন্দোলনের মাঠ থেকে প্রশাসনিক ও আইনি লড়াইয়ের পথে পদক্ষেপ করতেই এই সিদ্ধান্ত। ভোটের আগেই অ্যাকশনে কমিশন, প্রতিটি ভোট কেন্দ্রে টহলের কড়া ডেডলাইন। বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে রাজ্যের নিরাপত্তার বজ্র আঁটুনি নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে রাজ্যকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 14 মার্চ রাত 8টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ বা টহলদারির কাজ শেষ করতে হবে। মূলত ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এবারের নির্বাচনে বাংলায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রতি কোম্পানিতে 100 থেকে 120 জন জওয়ান থাকেন। সেই হিসেবে প্রায় 50,000 আধা সেনা গোটা রাজ্যে মোতায়েন থাকবে। ইতিমধ্যে প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছে এলাকা চেনার কাজ শুরু করে দিয়েছে। কলকাতায় আপাতত 30 কোম্পানি বাহিনী নামানো হয়েছে। 80,000-এরও বেশি বুথ সামলাতে প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে চাইছে কমিশন। কোন জেলায় কত বাহিনী থাকবে তার একটি খসড়া তালিকাও সামনে এসেছে। স্পর্শকাতরতা ও বুথ সংখ্যার নিরিখে সবচেয়ে বেশি বাহিনী পাচ্ছে উত্তর 24 পরগনা ও মুর্শিদাবাদ। এই দুই জেলায় 58 কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া দক্ষিণ 24 পরগনায় 33 কোম্পানি, কলকাতায় 30 কোম্পানি থাকছে। অন্যান্য জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে 28, হুগলিতে 27, পূর্ব বর্ধমানে 25 এবং নদিয়ায় 22 কোম্পানি বাহিনী থাকবে। জঙ্গলমহলের জেলা যেমন পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে 20 কোম্পানি করে বাহিনী মোতায়েন হচ্ছে। উত্তরবঙ্গের মালদায় 18 এবং দার্জিলিংয়ে 16 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোচবিহারে 15 কোম্পানি, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে 10 কোম্পানি করে বাহিনী মোতায়েন হচ্ছে। আলিপুরদুয়ারেও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা হচ্ছে 7 কোম্পানি এবং কালিম্পংয়ে 4 কোম্পানি। কমিশন সূত্রে খবর 94,000 পর্যন্ত বুথ সংখ্যা বাড়তে পারে। এত বিপুল সংখ্যক বুথে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হলে এক দফায় নির্বাচন করা কার্যত অসম্ভব। ফলে গতবারের মতোই এবারেও একাধিক দফায় ভোট গ্রহণের পথে হাঁটতে পারে কমিশন। আপাতত এলাকা চেনা এবং রুট মার্চের মাধ্যমে ভোটারদের অভয় দেওয়াই বাহিনীর প্রধান লক্ষ্য। নবান্ন থেকে অভিযানের অভিমুখ ঘুরল ধর্ণা মঞ্চের দিকে। সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর 64 জন ধৃত। ফের রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন অভিযানে সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর অস্থায়ী কর্মীরা কাজে স্থায়ীকরণের দাবিতে তাদের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হল পরিস্থিতি। মঙ্গলবার পুলিশের সঙ্গে বারবার সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে গিয়ে তার সঙ্গে দেখা করার কথা ঘোষণা করায় পুলিশি বাধা আসে। বাধা টপকে এগোতে গেলে শুরু হয় ধরপাকড়। শিবপুর থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মোট 64 জনকে গ্রেফতার করা হয়েছে। মাসে 26 দিন কাজ এবং 60 বছর পর্যন্ত কর্মসংস্থান সুনিশ্চিত করার দাবিতে গত বছর শেষেও আন্দোলনে নেমেছিলেন সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। মঙ্গলবার আবারও নবান্ন অভিযানের ডাক দিয়ে রেখেছিলেন তারা। দুপুর 12টা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন তারা। সেখান থেকে মিছিল করে নবান্ন অভিমুখে এগিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। গ্র্যান্ড ফোর্শোর রোডে মিছিল আটকায় পুলিশ। লোহার ব্যারিকেড আগে থেকেই করা ছিল। আন্দোলনকারীরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে অনুমতি দেয়নি পুলিশ। তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। তারা ধর্মতলার মেট্রো চ্যানেলে তৃণমূলের ধর্ণা মঞ্চে যেতে চান। বাগবিতণ্ডার সময় পুলিশ গ্রেফতার করে সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। কার্টুন দেখানোর প্রলোভন, ছাদে নিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে স্কুলে তালা। দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণপুর জিএসএফপি স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলেই। অভিভাবক ও প্রতিবেশীদের অভিযোগ, গত শুক্রবার ইন্দ্রনারায়ণপুর জিএফএসপি স্কুলের শিক্ষক বাপ্পাদিত্য সাহা স্কুলেরই এক ছাত্রীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখে স্কুলের ছাদে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন বলে দাবি পরিবারের। পরে বিষয়টি পরিবারের লোকজনেরা জানতে পেরে পুরো বিষয় নিয়ে গঙ্গারামপুর থানায় জানান। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত ওই স্কুল শিক্ষক বাপ্পাদিত্য সাহা বলে অভিযোগ করেন অভিভাবকরা। সোমবার ওই অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে ইন্দ্রনারায়ণপুর জিএসএফপি স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক এবং এলাকার মানুষেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুরো বিষয় নিয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল পরিদর্শক এনামুল শেখ। মোদির নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সভার 3 দিন আগে খুলে ফেলা হচ্ছে ব্রিগেডের মঞ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভার জন্য তৈরি মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিল মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি। মঙ্গলবারই মঞ্চ খোলার কাজ শুরু হয়েছে বলে খবর। এরপর মাটির নিচে পরীক্ষা নিরীক্ষা চালাবে এসপিজি। 26 নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় পরিবর্তন যাত্রা করেছে বিজেপি। তার সমাপ্তি পর্বে 14 মার্চ কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করার কথা মোদির। একই সঙ্গে প্রশাসনিক সভাও করবেন তিনি। স্বাভাবিকভাবেই গত রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মূল সভা মঞ্চের নির্মাণ এবং মাঠ সাজিয়ে তোলার কাজ দেখভাল করছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মঞ্চ বাঁধার কাজও হয়ে গিয়েছে। এরই মাঝে এসপিজি কর্তারা সভাস্থল পরিদর্শনে এসে নির্দেশ দিল মঞ্চ খুলে ফেলার। এসপিজি কর্তারা জানিয়েছেন যে জায়গায় মূল মঞ্চ তৈরি করা হয়েছে সেখানকার মাটির নিচে অনুসন্ধানের প্রয়োজন। কোনো বিপদের সম্ভাবনা নেই তা নিয়ে নিশ্চিত হওয়ার পরে ফের বাঁধা যাবে মঞ্চ। জানা যাচ্ছে ইতিমধ্যেই মঞ্চ খোলার কাজ শুরু করা হয়েছে। বিষয়ে রাজু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সম্ভবত আগামীকাল সকালের মধ্যেই যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়ে যাবে, তারপর ফের বাঁধা হবে মঞ্চ। তিনি জানিয়েছেন চিন্তার কোনো কারণ নেই। আগামী শনিবার অর্থাৎ 14 তারিখ নির্দিষ্ট সময়ে শুরু হবে মোদির সভা। নো এসআইআর, নো ভোট। ভোটার তালিকা ও রোহিঙ্গা ইস্যুতে মমতাকে নজিরবিহীন আক্রমণ শমিকের।
পশ্চিমবঙ্গ থেকে বিচারাধীন বা এসআইআর তালিকা কোনোভাবেই সরানো যাবে না, এই দাবিতে অনড় থাকলেও বিজেপি সোমবার কালীঘাটে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তৃণমূলের গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাফ জানালেন, নো এসআইআর নো ভোট, এটাই আমাদের অবস্থান। বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, গুজরাটে গত 20 বছরে কোনো দাঙ্গা হয়নি, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশেও হিন্দু মুসলিম বা সিয়াসুন্নি বিবাদ বন্ধ, কিন্তু পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ বা উত্তর 24 পরগনার মতন জেলাগুলিতে প্রতিনিয়ত ঘটছে অশান্তি। তার অভিযোগ, তথাকথিত ধর্মনিরপেক্ষ মিডিয়া অনেক ঘটনা চেপে গেলেও সোশ্যাল মিডিয়ায় মানুষ সব দেখছেন। সোমবারের বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করার আহ্বান জানান তিনি। ধর্মতলায় তৃণমূলের ধর্ণা নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর এজেন্ডা অত্যন্ত পরিষ্কার। তিনি চান বাংলাদেশি ও রোহিঙ্গারা ভোটার লিস্টে থাকুক, মৃত ব্যক্তি এবং ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়ার জন্যই এই লড়াই। তার দাবি, মুখ্যমন্ত্রী ভাতার বা বর্তমানের সাধারণ মানুষের জন্য লড়ছেন না, তার লক্ষ্য কেবল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষা করা। কালীঘাটের মুখ্য নির্বাচন কমিশনারকে তৃণমূলের বিক্ষোভ দেখানোর প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বিদ্রুপের সুরে বলেন, আমরা ওনাকে অর্থাৎ জ্ঞানেশ কুমারকে আসতে বলেছিলাম, আশা করি উনি ভালো সংবর্ধনা পেয়েছেন। এখানকার মানুষ কেমন আছেন এবং পরিস্থিতি কি সেটা নিশ্চয়ই উনি বুঝতে পারছেন। লোকসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি এবং তৃণমূলের এই সংঘাত এখন চরম আকার ধারণ করল। এত গুলি করব, গুনে শেষ করতে পারবি না, ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকি, চাঞ্চল্য। সোমবারে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়। 24 ঘন্টার মধ্যে ফের ওই বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হানা, এবার খুনের হুমকি। এত গুলি করব, গুনে শেষ করতে পারবি না, দুষ্কৃতীরা এই হুমকি দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপি কর্মী রাজু সাউ এবং তার দাদা অমিত সাউয়ের বাড়িতে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। এবার অমিত সাউয়ের বাড়িতে গিয়ে খুনের হুমকিতে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ কেন দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারল না? কিভাবে পুলিশের নজর এড়িয়ে ফের দুষ্কৃতীরা বাড়ি গিয়ে হুমকি দিতে পারে, সেই প্রশ্ন উঠছে। ঘটনা ঘিরে এলাকায় ফের তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানোতর। বিজেপির তরফে অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ দুষ্কৃতী সুজিত চৌধুরীর দলবল এই হামলা চালিয়েছে। বাড়ির জানালার কাঁচও ভাঙা হয়েছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রথম দিন গুলি চালিয়ে খুনের চেষ্টা, পরের দিন বাড়ি এসে মেরে ফেলার হুমকি। প্রবল আতঙ্কে ওই পরিবারের সদস্যরা এবং এলাকার মানুষজন। ঘটনা ঘিরে সরব এলাকার প্রাক্তন বিজেপি সাংসদ নেতা অর্জুন সিং। তার অভিযোগ, গতকাল গুলি চালিয়ে খুনের চেষ্টা করলো, আজ আবার বাড়ি এসে খুনের হুমকি দিল। পুলিশের মদতাই বারবারন্ত সুজিতের। প্রশাসন ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবে ওই পরিবার, সেই কথাও জানানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ভাটপাড়া টাউন 1 নম্বর সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এটা সম্পূর্ণ পুরনো ঘটনা। এটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। তার আরও অভিযোগ, যিনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ রয়েছে। গতকাল পুলিশ জানিয়েছিল গুলি চলছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের খোঁজে চলছে তদন্ত। এবার থেকে 1000 কেজি বোমা বহনক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। হামলা আরও জোরালো করার হুঁশিয়ারি ইরানের। এখনো পর্যন্ত 1 টনের কম ওজনের বোমা ব্যবহার করা হয়েছে, তবে এবার থেকে 1 টন বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালানো হবে। আমেরিকা এবং ইসরায়েলের লাগাতার হামলার প্রসঙ্গ তুলে এবার আরও জোরালো হামলার প্রস্তুতির ইঙ্গিত দিল ইরান। ওয়াশিংটনের সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি এর তথ্য বলছে, ইরানের হাতে রয়েছে 3000 কিলোমিটার দূরত্বে নিশানা বানানোর জন্য পরমাণু অস্ত্র বহনক্ষম সুমার ক্ষেপণাস্ত্র। এছাড়াও 2000 কিলোমিটার মাঝারি পাল্লার সেটজিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়াও রয়েছে জুলফাকার 700 কিমি, ফতেহ 313, খরম শাহর 2000 কিমি, সাহাব 3 1300 কিমি, গদর 1 1950 কিমি, এমাদ 1700 কিমি, ইয়া আলী 700 কিমির মতন ক্ষেপণাস্ত্র। ইরান অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিগ মৌসবি সোমবার হুঁশিয়ারি দেন, এতদিন 1000 কেজির থেকেও কম বোমা বহনক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন তারা। এবার সময় এসেছে আরও জোরালো হামলার। তারপরই মাজিদ ইঙ্গিত দেন, আর কম ওজনের বোমাবর্ষণ নয়, এবার থেকে 1000 কেজির বোমাবর্ষণের প্রস্তুতি নিচ্ছেন তারা। অর্থাৎ আরও জোরদার হামলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইরান।
বড় বড় ইমারত গুড়িয়ে দিতেই কি এই প্রস্তুতি ইরানের? শুধু তাই নয়, মজিদ আরও হুঁশিয়ারি দিয়েছেন এবার ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো হবে, এমনকি হামলার ব্যাপ্তি আরও বাড়ানো হবে। তবে আমেরিকা পাল্টা দাবি করেছে তাদের সঙ্গে এঁটে উঠতে পারছে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় দাবি করেন ইরানের হাতে আর বেশি অস্ত্র নেই, ওদের 80% অস্ত্রই যুদ্ধে ব্যবহার হয়ে গিয়েছে। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে ইরানের হাতে এখনও বিপুল অস্ত্র মজুত রয়েছে। অসংখ্য পরকীয়া, বিছানায় অন্য মহিলার সঙ্গে ধরা পড়ে কেরলের মন্ত্রী বললেন ভালোবাসা অপরাধ নয়। বিছানায় অন্য মহিলার সঙ্গে হাতে নাতে ধরা পড়েছেন স্ত্রীর হাতে। কেরলের পরিবহন মন্ত্রী কেবি কুমারের বিরুদ্ধে এমনই অভিযোগ স্ত্রী বিধু মেননের। এবার সেই বিতর্কে মুখ খুললেন মন্ত্রীমশাই। 60 বছরের কেবি কুমার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। সেই সঙ্গে তার দাবি ভালোবাসা অপরাধ নয়। স্থানীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিধু জানিয়েছেন, কোল্লাম জেলার বালাকোমে আমাদের বাড়িতেই অন্য মহিলার সঙ্গে ধরা পড়েছিলেন কুমার। মেননের কথায় সেদিন আমি বাড়িতে গিয়ে সরাসরি বেডরুমে ঢুকি, সেখানে যা দেখেছিলাম তা এখানে বলার মতো নয়। অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখি দুজনকে। আমি ওনাদের ছবি এবং ভিডিও তুলেছি, যা এখনো আমার কাছেই রয়েছে। এই ঘটনার জন্য ছবি তোলার সেদিন ওই ড্রাইভার আমায় থামানোর চেষ্টা করে, পরে মন্ত্রীর স্টাফ আমাকে মারধর করে। এমন অভিযোগে নিশ্চিতভাবে অস্বস্তিতে পড়েছেন কেবি। শোনা যাচ্ছে শিগগিরই পদত্যাগ করতে পারেন তিনি। এহেন অবস্থায় আত্মপক্ষ সমর্থনে জানাচ্ছেন, অভিযোগ সত্যি হোক বা না হোক এসব তো ব্যক্তিগত বিষয়, এতে কারোরই নাক গলানো উচিত নয়। কোনো মহিলাকে তিনি অসম্মান করেননি দাবি করে তিনি জানাচ্ছেন ভালোবাসা অপরাধ নয়, সকলেরই প্রেমের অভিজ্ঞতা আছে, এটা চলতেই থাকবে। তার বিধানসভা কেন্দ্রের কেউই এই অভিযোগ বিশ্বাস করবে না বলে অভিযোগ জানিয়ে কেবি কুমার দাবি করেছেন তিনি কখনো কোনো দুর্নীতিতেই জড়াননি। উল্লেখ্য, কেবি কুমারের বিরুদ্ধে দাম্পত্যে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন তার প্রথম স্ত্রীও। পাশাপাশি অভিযোগ ছিল মারধর করার। তৎকালীন মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি। এবার নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এই সুযোগে টার্গেট করেছে কুমারকে। বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীশান জানিয়েছেন, এক মন্ত্রীর স্ত্রী যদি ন্যায় না পান, কেরলের কোনো নারী কি ন্যায় পাবেন? মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে। পরিস্থিতি যা তাতে ভোটমুখী রাজ্যে কেবি কুমারকে ইস্তফা দিতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।